হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় মার্টিন প্রশ্নবিত্র সমাধান করছিলাম। আমাদের 21টা মডেল কোশ্চেন পেপার যে রায় মার্টিন প্রশ্নবিত্রে আছে মাধ্যমিক 2025-এর জন্য, সেটা আমরা সলভ করে নিয়েছি। 21টা মডেল কোশ্চেন পেপার কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাদের প্লেলিস্টে গেলেই তার সমাধান পেয়ে যাবে। 90 নম্বরের মধ্যে যে 36 নম্বর শর্ট কোশ্চেন আছে, সেই 36 নম্বর আমরা সলভ করে দিচ্ছি। আজকে আমরা আমাদের আরেকটা প্লেলিস্ট আছে, দেখবে প্লেলিস্টে 2024 মাধ্যমিক প্রশ্নের সমাধান করা আছে। আজকে আমরা 2023 সালের মাধ্যমিক যে প্রশ্ন, 2023 সালের মাধ্যমিকে যে প্রশ্ন এসেছিল গণিত প্রশ্ন, সেই গণিত প্রশ্নের সমাধান করব। 2023 সালে মাধ্যমিকে যে গণিত প্রশ্ন এসেছিল সেই গণিত প্রশ্নের সমাধান করব। এছাড়া তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12-এর সম্পূর্ণ সমাধান পাবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টারের সমাধান করা আছে, তোমাদের বইয়ের সমস্ত প্রশ্নের সমাধান করা আছে। তাহলে আমরা শুরু করছি। দেখো, 2023 সালের মাধ্যমিকের যে প্রশ্ন ছিল সেই মাধ্যমিকের প্রশ্নের সমাধান। প্রথম অঙ্ক যেটা আছে, একের দাগের একটা শর্ট কোশ্চেন থেকে শুরু করছি। বলেছে যে ABC 3 বন্ধু যথাক্রমে X, 2X এবং Y টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করে। তাহলে মেয়াদান্তে Z টাকা লাভ হলে এর লাভ্যাংশ, তাহলে তাদের মূলধনের অনুপাত কত? X:2X:Y, আর শেষে Z টাকা লাভ হচ্ছে। Z টাকা লাভ হলে এর লাভ্যাংশ, তাহলে এর লাভ্যাংশ কত হবে? এ প্রথমে আছে, এর লাভ্যাংশ হবে X বাই এদের যোগফল, তার মানে 2X + X 3X + Y ইন্টু Z এত টাকা। তাহলে হয়ে যাচ্ছে XZ বাই 3X + Y এত টাকা। এইটা আসছে XZ বাই 3X, যেটা নর্মাল ফর্মুলা, সেটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, একটুখানি ঘুরিয়ে দিয়েছে এটা। তাহলে এখানে আসছে XZ বাই 3X + Y। কোন অপশানে আছে এটা? অপশান এতে আছে, অপশান এ, XZ বাই 3X + Y টাকা। দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলেছে? XZ বাই 3X + Y টাকা, ঠিক আছে। এই তোমরা যেবার যে মাধ্যমিক পরীক্ষা দেবে এবার, তো এবারে 23 সালের থেকেও কিছু আসতে পারে, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সালের কোশ্চেনগুলো করে রাখা দরকার, সেই হিসাবে আমরা এগুলো সলভ করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট দেখো যেটা বলেছে X² = X, এই সমীকরণের সমাধান সংখ্যা কটি? X² = X। এখানে দেখো সমীকরণ আছে X² = X, এটা একদিকে আনলে X² - X = 0, X কমন নিলে X - 1, তাহলে X এর একটা মান 0 আর X - 1 = 0 হলে আর একটা মান 1। আচ্ছা, এইখানটা দেখি বোঝা যাবে যে হায়েস্ট পাওয়ার যেহেতু X আছে, তাহলে এখানে এর সমাধান সংখ্যা দুটো, সেটা আমরা একবারে নির্ণয় করে দিলাম। 0 একটা বীজ, 1 একটা বীজ, তাহলে এর সমাধান দুটো, অপশান বি দুটি সমাধান সংখ্যা, অপশান বি দুটি। তিনেরটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, ঠিক আছে। অন্তঃস্পর্শ মানে কি? এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাহলে এই জায়গায় যে স্পর্শকটা সেটাই সাধারণ স্পর্শক, উভয়েরই স্পর্শক, একটা সাধারণ স্পর্শক হবে এটা এক্ষেত্রে, ঠিক আছে। আর কোনো কমন স্পর্শক হচ্ছে না। সাধারণ স্পর্শক অপশান এ একটি, অপশান এ একটি, 4, 5, 6, ঠিক আছে। চারেরটা দেখো, চারের বলছে যে চারের বলে দিয়েছে, চারের বলা আছে এখানে যে থিটা এর কোন মানের জন্য 5 + 4 sin θ মান বৃহত্তম হবে? কোন মানের জন্য? তাহলে 5 + 4 sin θ, 5 + 4 sin θ, তাহলে sin θ মান এখানে sin θ সর্বোচ্চ মান হয় 1, সর্বনিম্ন মান হয় -1, কিন্তু তোমাদের এখানে ক্লাস 10-এ যেটা আছে এখানে 0 থেকে 90 পর্যন্ত আছে, সর্বনিম্ন মান তোমাদের ক্ষেত্রে 0 পর্যন্ত, ঠিক আছে। নাহলে sin θ নর্মাল রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, sin θ < 1, ঠিক আছে। তাহলে এখানে এটা সর্বোচ্চ হবে যখন 1 হবে, sin 90-এর মান 1, তাহলে তখন সর্বোচ্চ মানটা কত হবে? 5 + 4 9, ঠিক আছে। 5 + 4 9 হবে, অপশান এতে 9 আছে। তাহলে থিটার মান 90 ডিগ্রি হলে 5 + 4 sin θ মান সর্বোচ্চ হবে এবং সেই মানের বৃহত্তম মান হবে 9, অপশান এ 9। আচ্ছা, পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা বলা আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত, 27:8, দুটি নিরেট গোলক। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8, তাহলে একটি গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র যদি ব্যাসার্ধ R1 ও R2 হয়, গোলকের আয়তন হচ্ছে 4/3, এটা হয়ে যাচ্ছে 4/3 পাই R1³ বাই 4/3 পাই R2³ হয়ে যাচ্ছে। তাহলে এইটা অনুপাত আমরা প্রকাশ করছি, 27:8 হয়ে যাবে, 27/8, 4/3 পাই 4/3 পাই কেটে গেলে, তাহলে R1³ বাই R2³ হয়ে যাচ্ছে 27/8, তাহলে R1/R2 মান কত? 3/2 আসছে, R1/R2 মান 3/2।
তাহলে এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল 4πr² হয়, এখানে r1/r2, অতএব 4πr1, ঠিক আছে, 4πr², 4πr1² বাই 4πr2², এটা কত হবে, ইজ ইকুয়াল টু, এটার অনুপাতটা আমরা 4π কেটে দিলে r1² বাই r2² ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে r1/r2 তার স্কোয়ার, r1/r2 মান 3/2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9/4, 9:4 চলে আসছে, 9:4 অ্যান্সার আসছে, ঠিক আছে। তাহলে কোন অপশানে আছে, অপশান বিতে আছে 9:4, তাহলে অপশান বি আসছে 9:4, তাহলে হয়ে যাচ্ছে অ্যান্সার 9:4, ঠিক আছে। আচ্ছা, শেষেরটা কি বলেছে, একটি চলকের 3টি মান 4, 5, 7, তার পরিসংখ্যা যথাক্রমে, একটি চলক আছে তার 3টি মান দেওয়া আছে, 3টি মান হচ্ছে 4, 5, 7, তাদের পরিসংখ্যা মানে সেটা কতগুলো করে আছে সেটা, ঠিক আছে। পরিসংখ্যা দেওয়া আছে p-2, আরও মান আছে, তার মানে p-2 বার আছে 4, p+1 বার আছে 5, আর p-1 বার আছে 7, এবং চলকগুলির যৌগিক গড় 5.4 হলে p এর মান, তাহলে কি হয়ে যাবে, p-2 into 4 প্লাস p+1 into 5 প্লাস p-1 into 7 বাই এইটা আসছে, ঠিক আছে, এইটা আসছে p-1, তাদের যৌগিক গড় 5.4, কতগুলো মান হচ্ছে, এটা পরিসংখ্যাটা যেটা সেটা যোগফল করতে হবে, p-2, p+1, p-1, p-2 প্লাস p+1 প্লাস p-1, অতএব এখানে হয়ে যাচ্ছে এটা 4p - 8 প্লাস 5p প্লাস 5 প্লাস 7p - 7 বাই এটা 3p, আচ্ছা, +1 - 1 কেটে গেল, -2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 54/10, তার মানে দশমিকের জন্য 1 হলো, আর এইটা একটা সংখ্যা আছে তার জন্য 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 আর সাথে 12 আর 4 16, 16p, আর এটা হচ্ছে 8 আর সাথে 15 -10 বাই 3p - 2 ইজ ইকুয়াল টু 54/10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 16 10 160p - 100 ইজ ইকুয়াল টু 3 54 3 5 15 162p -108 হয়ে যাচ্ছে, বা 160p - 162p ইজ ইকুয়াল টু -108 প্লাস 100, তাহলে -2p ইজ ইকুয়াল টু -8, মাইনাস কেটে গেলে p ইজ ইকুয়াল টু 8/2, p এর মান 4 চলে আসছে, দেখো p এর মান 4, এখানে অপশানে আছে, ইয়েস অপশান ডিতে আছে, অপশান ডিতে আছে p এর মান 4, তাহলে অপশান ডি এটা হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে অপশান ডি 4 অ্যান্সার। দেখো প্রসেসটা, এটা কিন্তু ভালো অঙ্ক অন্যতম, ঠিক আছে। নেক্সট দেখো 2023 সালের মাধ্যমিক প্রশ্নের সমাধান করছি আমরা, গণিত প্রশ্নের। নেক্সট দেখো 2 দাগের সলভ করবে। 2 দাগের আছে শূন্যস্থান পূরণ আছে, 2 দাগের শূন্যস্থান পূরণে প্রথম অঙ্ক যেটা বলেছে, দেখো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 2 দাগের 1 অঙ্ক যেটা বলেছে, প্রথম অঙ্ক 2 দাগের 1 বলে দেওয়া আছে যে 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সুদের হার, 180 টাকা আসল 180 টাকা হয়ে যাচ্ছে 198 টাকা, তাহলে সুদ কত হয়ে যাচ্ছে, সুদ আসলে 198, সুদ হয়ে যাচ্ছে 18 টাকা, ঠিক আছে। 180 টাকা 1 বছরে, সুদের হার 8% মনে করছি আমরা, এখানে 100 দিয়ে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে এটা আর এর মান হয়ে যাচ্ছে 1800/180, তাহলে আর ইজ ইকুয়াল হয়ে যাচ্ছে 10, সুদের হার 10% চলে আসছে, দেখো সহজ ক্যালকুলেশন, ঠিক আছে, সুদের হার চলে আসছে 10%, এটা সুদ ইজ ইকুয়াল টু PRT 1 বছর টি, পি এটা আগে পড়ে আছে, PRT/100, কোনাকুনি গুণ করে দিয়েছে, এটা 1800, 180 × 1 180, এদিকে গুণ আকারে আছে, উল্টো দিকে গেলে ভাগ হয়ে যাবে, 1800কে 180 দিয়ে ভাগ করলে 10 পড়ে থাকছে, ঠিক আছে। শূন্যস্থানে হবে সুদের হার 10%, ঠিক আছে, তাহলে শূন্যস্থানে 10% হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, a² BC এবং 4BC মধ্য সমানুপাতি x হলে, তাহলে a² BC ইজ টু x ইজ টু, কি বলা আছে, যেহেতু x মধ্য সমানুপাতি x দুবার হবে, ইজ ইকুয়াল টু a² BC 4BC, এটা 4BC, অতএব হয়ে যাচ্ছে a² BC বাই x ইজ ইকুয়াল টু x বাই 4BC, তাহলে কোনাকুনি গুণ করলে x² ইজ ইকুয়াল টু 4a² b² c², তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2abc হয়ে যাচ্ছে, যেহেতু সব পদ পজিটিভই হবে 2abc,
ঠিক আছে, তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 2abc, এখানে এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 2abc, তাহলে শূন্যস্থানে 2-এরটা 2abc 3-এর দেখো 3-এর বলেছে, এখানে বলেছে ট্যান থিটা cos 60 ইজিক্যাল টু √3/2 হলে sin থিটা মাইনাস 15। এটা কিন্তু এই অঙ্কটা যেটা আমরা করতে চলেছি, এটা কিন্তু আমরা এই যে মডেল কোশ্চেন পেপার সলভ করেছি 21টা পেজ, তার মধ্যে আমরা এটা করেছি। ঠিক আছে, যে অঙ্কটা করতে চলেছি এখন এক্স্যাক্ট সেটা না হলো সেই টাইপের অঙ্ক আমরা করেছি। এটা এই যে ট্যান থিটা ইন্টু cos 60, ট্যান থিটা বলেছে, ট্যান থিটা cos 60 ইজিক্যাল টু বলা আছে √3/2, অতএব এখানে হয়ে যাচ্ছে ট্যান থিটা ইন্টু cos 60 মান কত, হাফ ইজিক্যাল টু √3/2, বা এটা হচ্ছে ট্যান থিটা, এটা √3/2, 2টা এদিকে এলে এদিকে গুণ আকারে হয়ে যাবে, 2 কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু √3, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু এইটা হয়ে যাচ্ছে ট্যান 60 মান √3, থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি, চেয়েছে সাইন থিটা মাইনাস 15 মান কত, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটার জায়গায় 60 বসিয়ে দাও, 60 মাইনাস 15 ইজিক্যাল টু সাইন 45 চলে আসছে 1/√2 চলে আসছে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 1/√2 3-এরটা। পরেরটা কি বলা আছে, পরেরটা বলা আছে কোণ এ এবং কোণ বি কোণ দ্বয় পূরক কোণ, তার মানে কোণ দুটোর সমষ্টি, দুটো কোণ পরস্পর পূরক মানে কি, তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে বলেছে কোণ এ প্লাস কোণ বি এর মান, তাহলে কোণ এ প্লাস কোণ বি শূন্যস্থান দেওয়া আছে, সেখানে 90 ডিগ্রি হবে, দুটো যোগ করে, একদমই সহজ কোশ্চেন দিয়েছে। আচ্ছা, তারপরে একটা সংখ্যা দেওয়া আছে, কতগুলো সংখ্যা দেওয়া আছে, 8, 15, 10, 11, 7, 9, এটা আমরা মুছে দেখো এখানটা, 8, 15, 10, 11, 7, 9, 8, 15, 10, 11, 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16, 11, 13, 16 এই সংখ্যাগুলির মধ্যমা চেয়েছে। আমরা যদি ঊর্ধ্বক্রমে প্রথমে সাজিয়ে নিচ্ছি ছোট থেকে বড় আকারে, সবচেয়ে ছোট আছে এখানে 7, তারপরে আছে 8, তারপরে 9, তারপরে 10, 11 দুবার, 11 একবার, আর একবার 11। আচ্ছা, 12 এখানে নেই, 13, 14 এখানে নেই, 15 আছে, 16 আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এইদিকে 4টে সংখ্যা, এদিকে 4টে সংখ্যা, মাঝের সংখ্যা 11 আছে। বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের সংখ্যা ছোট থেকে বড় সাজিয়ে নেওয়ার পর মাঝের সংখ্যাটা যেটা থাকে সেটাই মধ্যমা। ঠিক আছে, তাহলে এখানে মধ্যমা হয়ে যাচ্ছে 11 মধ্যমা। ঠিক আছে, তাহলে 5-এরটা হয়ে যাচ্ছে 11, মধ্যমা চেয়েছে 11। নেক্সট দেখো 5-এরটা 11 মধ্যমা এলো। আচ্ছা, একমুখ কাটা একটি পেন্সিলের আকার 1.5 ও 10-এর সমন্বয়। একমুখ কাটা একটি পেন্সিল কীরকম হয়, একটু পেন্সিল এইরকম হয়, একমুখ কাটা একটি পেন্সিল এইরকম হয়, আর পেন্সিলের ডগটা লেখার জন্য আমরা ছুলে নিয়ে থাকি, তার লেখার জন্য এটা এই টাইপের হয়। ঠিক আছে, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে, এইখানটা এটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতির, আর এইখানটা শঙ্কু আকৃতি হয়ে যাচ্ছে ডগটা, যেখানটা আমরা লেখার জন্য ছুলে নিই। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর সমন্বয়, তাহলে এখানে কি বলেছে, ড্যাশ ও ড্যাশের সমন্বয়, তাহলে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কু, ড্যাশ ও ড্যাশ এর সমন্বয়, তাহলে লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর সমন্বয়। ঠিক আছে, দেখো এর সাথে সাথেই 2-এর দাগের অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা যাবো 3-এর দাগে, সত্য মিথ্যা। বলে রাখি, তোমাদের এবারের কোশ্চেন পেপারে, রায়মার্টিন কোশ্চেন পেপারে 2017 থেকে 23 পর্যন্ত পেজ দেওয়া আছে। আমরা 17 থেকে 23 পর্যন্ত প্রত্যেকটা পেজ সলভ করে দেবো। 24-এরটা অলরেডি আমাদের করে দেওয়া আছে, মাধ্যমিক পরীক্ষার পরেই আমরা সলভ করে দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের চ্যানেলটা বয়স অতটাও নয়, মানে 2024 মাধ্যমিকের কিছুদিন আগেই খোলা চ্যানেলটা, তাই 2024-এর মাধ্যমিকটাই আমরা পেয়েছিলাম, সেটা সলভ করেছি। এগুলো তার আগে হয়ে গেছে, চ্যানেল খোলার আগে, তো এগুলো এখন আমরা সলভ করছি। এবার দেখো 3-এর দাগের, 3-এর দাগের একটা বলা আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে সুদের হার R1, R2, 2 আর 3% হয়, তবে 3 বছরের শেষে স্ববৃদ্ধিমূল কত হবে? R1, R2, R3% হলে 3 বছরের শেষে P × 1 + R1/100 × 1 + R2/100 ×
কি বলেছে 2 আর 3%, তাই তো বলেছে 2 আর 3, তাহলে 2 আর 3/100, তাহলে 2 আর 3/100 এইটা এত টাকা বৃদ্ধিমূল হবে। পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 1 প্লাস R1, এটা R2/100, আর এটা কেটে গিয়ে এটা 1 প্লাস R3/50 হয়ে যাচ্ছে এত টাকা। 2 আর 3 2 এর সঙ্গে কেটে যাবে, ঠিক আছে, এইটা আছে। কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে R3/100 দেওয়া আছে, তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা যে কিন্তু এখানে যে 3 বছরের শেষে স্ববৃদ্ধিমূল, ঠিক আছে, তাহলে এটা 2 আর 3% বলা আছে, তাহলে স্ববৃদ্ধিমূল হয়ে যাবে R3/50 হয়ে যাচ্ছে, কিন্তু বইয়ে দেওয়া আছে R3/100ই দেওয়া আছে, তাহলে প্রথম তথ্যটাই মিথ্যা হবে। কিন্তু তোমাদের উত্তরে সত্য দেওয়া আছে, এটা কিন্তু মিথ্যাই হবে, ঠিক আছে, কারণ এটা 2 আর 3 হচ্ছে, 2 আর 3 আছে, এটা কেটে গিয়ে 50 হয়ে যাবে, ঠিক আছে, এটা তোমাদের উত্তরটা ভুল দেওয়া আছে এটা, ঠিক আছে, প্রথম উত্তরটা। দ্বিতীয়টা, cos 36 এবং sin 54 এর মান সমান। এই যে cos 36 ইজ ইকুয়াল টু cos 90 মাইনাস 54, 90 থেকে 54 বিয়োগ করলে 36 আসে, তাহলে cos 90 মাইনাস থিটা সাইন থিটা, তাহলে sin 54, তাহলে হ্যাঁ উভয়ের মান সমান, এটা সত্য বলেছে। সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি, উভয়ের মান সমান, এটা সত্য, ঠিক আছে, তাহলে এটা 2-এরটা সত্য হবে। 3-এরটা কি বলেছে? 3-এর বলা আছে কোনো বহিস্থ বিন্দু থেকে একটি বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়, এটা মিথ্যা। একটা বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপর দুটো স্পর্শক টানা যায় এবং সেই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, দুটো স্পর্শক হবে, এইটা একটা টাচ করে বেরিয়ে যায়, এই বরাবর একটা টাচ করে বেরিয়ে যায়, দুটো স্পর্শক টানা যায় এবং স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়, মানে স্পর্শ বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত দূরত্ব সমান হয়, ঠিক আছে, কিন্তু এখানে বলা আছে একটি মাত্র স্পর্শক টানা যায়, তাহলে যেখানে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা, ঠিক আছে, এটা মিথ্যা হচ্ছে। 4 দেখো, 4 কি বলেছে? 4 বলা আছে 2ab = c², bc = a² ca = 2b² এর যৌগিক অনুপাত 1:1। আমরা যৌগিক অনুপাত নির্ণয় করে দেখছি, যেটা রেজাল্ট আসবে সেটাই। দেয়া আছে 2ab = c², 2ab = c², bc = a², 2ab = c², bc = a², ca = 2b², এটা ca = 2b², তাহলে এখানে এইটা যৌগিক অনুপাত এদের গুণফল ইস্টু এটা 2ab, তার মানে 2ab ইন্টু bc ইন্টু ca ইস্টু c² ইন্টু এখানে আছে a² ইন্টু 2b², তাহলে এটা হয়ে যাচ্ছে 2aa² bb b² c² ইস্টু এদের যৌগিক অনুপাত, এখানে যৌগিক অনুপাত বলে, যৌগিক অনুপাত সমান বলে না, যৌগিক অনুপাত বলে এইটা হবে ইস্টু এখানে বিসি, আচ্ছা এখানে আছে 2 আছে 2a² b² c² ইজ ইকুয়াল টু 1:1ই আসছে, তার মানে যে তথ্য দেওয়া আছে সেটা 1:1ই বলা আছে, তাহলে সত্য বলা আছে, ঠিক আছে, যেটা বলা আছে সেটা সত্য, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 5-এর, 5-এর দেখবে যেটা বলা আছে এখানে তথ্য সত্য বলা আছে। 5-এরটা বলা আছে কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক। সাংখ্যমানটা সমান, আচ্ছা গোলকের আমরা যদি ধরে নিই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর এইটা আয়তন 4/3πr³, সাংখ্যমানটা সমান, এককটা আলাদা হলো, তাহলে বলেছে ব্যাসার্ধ r, তাহলে 4πr² কেটে দিলে এটা 1 = r/3, তাহলে r = 3, হ্যাঁ ব্যাসার্ধ 3 একক, ঠিকই বলেছে এটা, তাহলে সমান হলে ব্যাসার্ধ 3 একক কি হবে, তাহলে এটা সত্য বলা আছে, ঠিক আছে, এটা সত্য হবে। আচ্ছা সত্য আসছে এটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 6-এরটা, একটা তথ্য আছে 5 2 4 3 5, 5 2 4 3 5, 5 2 4 3 5, 5 2 4 3 5, 2 5 2 5 2, 2 5 2 5 2, 5 2 4 3 5, 2 5 2 5 2, 5 2 4 3 5, 2 5 2 5 2, তথ্যের সংখ্যাগুলো মান। সংখ্যাগুলো মান নির্ণয়ের জন্য আমাদের প্রথমে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই সংখ্যাগুলো মান, আগে আমরা ছোটো থেকে বড় সাজিয়ে নিই। 2 কটা আছে? 1 2 3 4টে, 2 2 2 2, 3 কটা? একটা মাত্র 3, 4 কটা? একটা মাত্র 4, 5 কটা? 1 2 3 4টে, 5 5 5 5, 4টে 5, 4টে 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, 4 আর 4 8 আর 2 10, তাহলে এখানে সংখ্যা
5ও দুবার আছে, 2ও দুবার আছে, তাহলে সংখ্যাগুরু মান দুটোই হবে। সংখ্যাগুরু 5ও সংখ্যাগুরু মান হবে, 2ও সংখ্যাগুরু মান হবে, ঠিক আছে, দুটোই বলা যাবে। 4 সংখ্যাগুরু মান 2 বলা আছে, 2 সংখ্যাগুরু মান 2 বলা আছে, এটা দুটোই সংখ্যাগুরু মান হবে, 5ও হবে 2ও হবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র 2 বলা আছে, শুধুমাত্র 2, যে 4 সংখ্যাগুরু মান বলা আছে শুধুমাত্র 2, কিন্তু সংখ্যাগুরু মানের ক্ষেত্রে এটাও সত্য বলা যাবে। এবার সংখ্যাগুরু মান 2 এবং 5 এটা বলা থাকলে ভালো হতো, ঠিক আছে, সংখ্যাগুরু মান 2 এবং 5 এটা বলা থাকলে ভালো হতো, ঠিক আছে, 2 এবং 5 বলা থাকলে এটা ভালো হতো, কারণ যেভাবে এটা দেয়া আছে সত্য আছে 2 সংখ্যাগুরু মান, এটা সত্য, কিন্তু সংখ্যাগুরু মান 5ও কিন্তু সংখ্যাগুরু মান, সেটা কিন্তু মেনশন করা নেই, ঠিক আছে, সেটা মেনশন করা নেই। এটা আমরা 2 বলা যাবে 6টা, ঠিক আছে, কিন্তু যদি 2 এবং 5 দুটোই বলা থাকতো যে কোনো তথ্যের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা বেটার হতো, ঠিক আছে, সংখ্যাগুরু মানের ক্ষেত্রে সেরকমই হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা সেইভাবেই সংখ্যাগুরু মান নির্ণয় করেছি, তোমরা রাশিবিজ্ঞানের প্রত্যেকেই করেছো সংখ্যাগুরু মান সেভাবেই। যখন দুটো এইভাবে থেকে যায়, যখন দুটো মান এইভাবে হয়ে যায়, তাহলে সংখ্যাগুরু মান সেই দুটোই হয়ে যায়, ঠিক আছে, সংখ্যাগুরু মান আমরা দুটোকেই সংখ্যাগুরু মান বলে থাকি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটাকে আমরা শূন্যস্থানে রাখছি, ঠিক আছে, এটাকে শূন্যস্থানে রাখছি। নেক্সট দেখো 4 থেকে শুরু করছি। আচ্ছা, এবার আমরা 4 থেকে শুরু করব। চার দাগে দেখো বলেছে 1 থেকে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলে 2/5 হবে। 4 দাগের 1-টা ধরি সুদের হার 8%, আসল P টাকা, সময় 5 বছর, ঠিক আছে। কি বলেছে, সুদ আসলে 2/5, অতএব সুদ কত, 2p/5 টাকা। তাহলে এখানে অতএব P টাকার 8% সুদের হারে 5 বছরের সুদ কত হবে, P/T5/100 এত টাকা, 5-20, এটা হয়ে যাচ্ছে PR/20 টাকা। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে p/5, PP কেটে দিলাম, অতএব R = হয়ে যাচ্ছে 2/5 × 20, 5×4=20, R = 4×2 = 8। অতএব সুদের হার আসছে এখানে 8%, ঠিক আছে, সুদের হার আসছে 8%, সুদের হার 8%। দেখো প্রসেসটা দেখানো ভালো করে, সুদের হার এক্ষেত্রে আসছে 8%। নেক্সট দেখো 4 দাগে 2, 4 দাগের 1-এর হলো, 4 দাগে 2-এর কি বলেছে, 4 দাগে 2-এরটা, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 1/7:1/4, বছর শেষে 11,000 টাকা লাভ হলে তাদের লাভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এ ও বি এর মূলধন অনুপাত, তাহলে লাভ্যাংশটা মূলধন অনুপাত দিয়ে বর্ণিত হবে, ঠিক আছে। এ ও বি এর মূলধন অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত 1/7:1/4, ঠিক আছে, এ ও বি এর মূলধন অনুপাত 1/7:1/4। তাহলে আমরা যদি ভগ্নাংশ না রেখে সরল আকারে আনতে চাই, 7 আর 4 লসাগু 28, 28 দিয়ে গুণ করলে এটা 4:7 হয়ে যাচ্ছে এ ও বি এর মূলধন অনুপাত, ঠিক আছে।
তাহলে মূলধন অনুপাতেই লাভটা হবে। তাহলে বছর শেষে 11,000 টাকা লাভ হয়, বছর শেষে লাভ হয় 11,000 টাকা। অতএব লভ্যাংশ থেকে এ পাবে 4/7/11 ইন্টু 11,000 এত টাকা, 1,000, 4,000 টাকা। অতএব লভ্যাংশ থেকে বি পাবে 7/11 ইন্টু 11,000 এত টাকা। তাহলে এটা 1,000 আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 7,000 টাকা। অতএব লভ্যাংশ থেকে এ পাচ্ছে 4,000 টাকা এবং বি পাচ্ছে 7,000 টাকা। ঠিক আছে, লভ্যাংশ থেকে এ পাবে 4,000 টাকা, অতএব এ পাচ্ছে, এখান থেকে এটাই লিখবে, লভ্যাংশ থেকে এ পাচ্ছে 4,000 এবং বি পাচ্ছে 7,000। ঠিক আছে, পরিসংখ্যা যেটা আমরা 6,000টা করলাম ওটা তোমরা মিথ্যাই বলতে পারো, কারণ এখান থেকে ওখানে দুটোই বলা উচিত ছিল। আমরা বলে দিই যে পরিসংখ্যার অঙ্কটা যেটা আমরা করলাম 3-এর দাগের 6-এরটা যেটা করলাম, সত্য মিথ্যা যেটা করলাম, ঠিক আছে, ওটাকে মিথ্যা হিসাবেই বলবে, কারণ যেহেতু পরিসংখ্যা 2 একটা পরিসংখ্যা ঠিক আছে, কিন্তু পরিসংখ্যা 2 ও 5 এটাই বলা উচিত ছিল। পরিসংখ্যা 2 ও 5 দুটোই পরিসংখ্যা, এই পরিসংখ্যা না, সংখ্যাগুরু মান, যেটা সংখ্যাগুরু মান চাইছিল, যে সংখ্যাগুরু মান 2 ও 5 দুটোই সংখ্যাগুরু মান হচ্ছে, এটা উল্লেখ করে দেয়, দুটোই সংখ্যাগুরু মান, এটাই উল্লেখ করে দেওয়া দরকার। ঠিক আছে, যেহেতু দুটোই সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে, যেখানে দুটোই সংখ্যাগুরু মান সেটা দুটোই উল্লেখ করা উচিত। যে তথ্যের কোনো তথ্যের সংখ্যাগুরু মান হলে দুটো হলে তাকে দ্বিভুইষ্টক বলা হয়, বা 2 সংখ্যাগুরু মান সংবলিত তথ্য। এখানে দুটো সংখ্যাগুরু মান হলে দুটোকেই উল্লেখ করা উচিত। ঠিক আছে, নেক্সট দেখো 4 দাগের 3-এর। এটা কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে যেভাবে বলেছে, কোশ্চেনটা কিন্তু এই যে 3-এর দাগে 6-এর অঙ্কটা কোশ্চেনটা অনেকে আবার বলতে পারে হ্যাঁ 2 যেটা বলা আছে সেটা 2টাও সংখ্যাগুরু মান, অনেকে সত্য হিসাবে বলতে পারে যে 2 হচ্ছে তো সংখ্যাগুরু একটা মান হচ্ছে, যেটা বলা আছে সেটা ঠিকই, 5টা উল্লেখ করা নেই ঠিক আছে, এরকমও কিন্তু কন্ডিশন আসতে পারে, সেখানে কোশ্চেনটা কন্ট্রাডিকশন চলে আসছে কিছুটা। ঠিক আছে, 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগের সেই জন্য আমরা প্রথমে কোশ্চেন মার্ক রাখছিলাম, তাও এটাই করলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো x² - x = k × 2x - 1 সমীকরণে 20 দ্বারা সমষ্টি 2 হলে k এর মান কত? দেয়া আছে x² - x = k × 2x - 1। ঠিক আছে, এইটা দেয়া আছে, দিয়ে বলেছে সমীকরণে 20 দ্বারা সমষ্টি 2, তাহলে x² - x = 2kx - k, বা x² - x - 2kx + k = 0, বা x² - x কমন নিলে 2k + 1 + k = 0। অতএব সমীকরণের 20 দ্বয়ের সমষ্টি, 20 দ্বয়ের সমষ্টি কত হবে? 20 দ্বয়ের সমষ্টি হয় -b/a, তাহলে মাইনাস, এখানে b এর মান কত? b এর মান হচ্ছে -2k + 1, মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2k + 1 বাই a এর মান হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস 2k + 1, এইটা আসছে। 20 দ্বয়ের সমষ্টি কত বলা আছে? অতএব শর্তানুসারে বলা আছে যে 20 দ্বয়ের সমষ্টি 2, শর্তানুসারে হয়ে যাচ্ছে 2k + 1 = 2, বা 2k = 2 - 1, বা 2k = 1, বা k = 1/2। ঠিক আছে, অতএব k এর মান 1/2 চলে আসছে। ঠিক আছে, k এর মান চলে আসছে 1/2। 3-এরটা k এর মান চেয়েছে, k এর মান 1/2। ঠিক আছে, এটা আসলো। নেক্সট দেখো 3-এর হয়ে গেল, 4-এর। চারের বি প্রপোর্শনাল স্কোয়ার, এর বৃদ্ধি 2:3, বি প্রপোর্শনাল স্কোয়ার বলা আছে, তাহলে বি = k², এখানে হয়ে যাচ্ছে k অশূন্য ভেদ ধ্রুবক, k
কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। আরও একবার প্রশ্নটা তুলি, যেটা 3 দাগের 6-এরটা, তবে আমার ক্ষেত্রে বলবো এটা সত্য বা মিথ্যা যে কোনো করলেই নাম্বার দেওয়া উচিত। কারণ এটা সত্য হলেও যে তথ্যটা দেয়া আছে যে এই তথ্যের সংখ্যাগুরু মান 2, তথ্যের সংখ্যাগুরু মান 2, এটা ঠিক একদিক থেকে যেটা দেওয়া আছে। কিন্তু আবার যদি বলা হয় তথ্যের সংখ্যাগুরু মান তো দুটোই, 5টা মেনশন করা নেই, সেক্ষেত্রে আবার মিথ্যা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সত্য মিথ্যা যেটাই করো সেটা অ্যান্সার দেওয়া উচিত, নাম্বার দেওয়া উচিত, ঠিক আছে। এবার যেটা করছিলাম আমরা, তাহলে বি ইজিক্যাল টু কে স্কোয়ার, ঠিক আছে, এইটা হলো। এবার বলছে এখানে কি বলেছে যে এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। এর বৃদ্ধি 2:3 অনুপাতে, তাহলে আমরা এর বৃদ্ধি ধরছি একবার, এর বৃদ্ধি আমরা ধরছি 2x ও 3x, x ও ধ্রুবক, ঠিক আছে। তাহলে 2x ও 3x যদি হয়, 2x বা এখানে একক হলে একক হবে, ঠিক আছে। তাহলে বি এর মান যখন 2x হচ্ছে, বি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কে ইন্টু এটা 2x তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কে ইন্টু 4x স্কোয়ার ইজিক্যাল টু 4kx স্কোয়ার। আরেকবার হয়ে যাচ্ছে বি ইজিক্যাল টু কে ইন্টু এটা 3x তার স্কোয়ার ইজিক্যাল টু কে ইন্টু 9x স্কোয়ার ইজিক্যাল টু 9kx স্কোয়ার, এইটা হচ্ছে। অতএব বি এর বৃদ্ধির অনুপাত, এটা অনেকে এই এক্সের জায়গায় এও ধরতে পারো, কারণ এটা এর বৃদ্ধি, একবার 2a 3এও ধরতে পারো, ঠিক আছে। অতএব বি এর বৃদ্ধির অনুপাত, বয়রি দয়ধর্ষীরা বৃদ্ধির অনুপাত, এর বৃদ্ধির অনুপাত হয়ে যাবে ইজিক্যাল টু 4kx স্কোয়ার ইস টু 9kx স্কোয়ার। kx স্কোয়ার দিয়ে ভাগ করলে 4:9 হচ্ছে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, বইয়ে ছিল বি প্রপোর্শনাল এ কিউব ছিল, ঠিক আছে। কিউবটাকে যে স্কোয়ার করে এটা দিয়ে দিয়েছে, বইয়েরই অঙ্ক এটা, ঠিক আছে। 4:9 হচ্ছে। এবার দেখো 4 হয়ে গেল 5-এর। পাঁচের বলেছে যে ত্রিভুজ এবিসি এর এসি ও বিসি বাহুর ওপর এল ও এম বিন্দু এমনভাবে অবস্থিত, ত্রিভুজ এবিসি এর এসি ও কি বাহুর ওপর বলেছে, ত্রিভুজ এ বি সি এর এসি ও, ত্রিভুজ এবিসি এর এসি ও বিসি বাহুর ওপর এল বিন্দু, এসির ওপর এল আর বিসির ওপর এম, এল বিন্দু এম বিন্দু এমনভাবে অবস্থিত, এইটা এল এটা এম, এল ও এম বিন্দু এমনভাবে অবস্থিত যে এল এম সমান্তরাল এ বি, তাই তো, এল এম ও এ বি সমান্তরাল বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এল সমান x-2 একক, এল সমান x-2 একক। আচ্ছা, এসি সমান 2x+3, তাহলে এসি সমান 2x+3 হলে পুরোটা 2x+3, তাহলে এলসি সমান কত? আচ্ছা, পুরোটা এদিকটা কি বলেছে দেখি, এদিকটা বলে দিয়েছে বিএম x-3, বিএম x-3, আর বলছে বিসি, আচ্ছা পুরোটা বলা আছে 2x। আমাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে এইরকম যদি থাকে যে দুটি বাহুর এই যে অনুপাতে থাকে যে এইটা সমান্তরাল, তাহলে রেজাল্ট হয় এইটা বাই এইটা ইজিক্যাল টু এইটা বাই এইটা। এবার তার রেজাল্ট থেকে আসে অ্যাকচুয়ালি সিএল বাই এল এ ইজিক্যাল টু সিএম বাই এম বি। এবার তার রেজাল্ট থেকে আমাদের এইটা চলে আসে, আমরা নিতে পারি যে এএল বাই এসি, বিএম বাই বিসি, এরকম বিভিন্ন রেজাল্ট আসে, আমরা রেজাল্টটাই নেব। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর এল ও বিসি বাহুর ওপর, ত্রিভুজ এ বি সি এর এসি ও বিসি বাহুর ওপর এল ও এম বিন্দু এমনভাবে অবস্থিত যে এল এম সমান্তরাল এ বি, এল এম সমান্তরাল এ বি এমনভাবে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এল এম সমান্তরাল এ বি এমনভাবে অবস্থিত হচ্ছে। আর বলা আছে এল ইজিক্যাল টু x-2 একক, এসি ইজিক্যাল টু এল ইজিক্যাল টু x-2 একক, এসি ইজিক্যাল টু 2x+3 একক, 2x+3 একক, বিএম ইজিক্যাল টু x-3 একক, আর বিসি ইজিক্যাল টু এটা বিএম ইজিক্যাল টু হচ্ছে x-3, বিসি ইজিক্যাল টু 2x একক, এক্স এর মান নির্ণয় করতে বলেছে 2x একক।
তাহলে আমরা যে রেজাল্ট পাচ্ছি এখানে সদৃশতার কন্ডিশন হচ্ছে এইটা বা এইটা ইজ ইকুয়াল টু এইটা বা এইটা, এখানে এই কন্ডিশনটা আসছে এইরকম হলে, তার রেজাল্ট থেকে আমরা লিখতে পারি অতএব এএল বাই এসি ইজ ইকুয়াল টু বিএম বাই বিসি। এএল এর মান কত? এএল এর মান হয়ে যাচ্ছে এক্স মাইনাস টু। আচ্ছা, এসির মান কত? 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু বিএম এর মান এক্স মাইনাস 3, বিসির মান হচ্ছে 2x বা 2x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 ইন্টু 2x বা এটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু 2, এটা মাইনাস 4x হয়ে যাচ্ছে। আচ্ছা, 2x স্কোয়ার কেটে গেল বা মাইনাস 3x মাইনাস 9 ইজ ইকুয়াল টু মাইনাস 4x বা 4xটা এদিকে গেলে পজিটিভ হয়ে যাচ্ছে, মাইনাস 3x, 9 ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে বা x ইজ ইকুয়াল টু 9। অতএব x এর মান 9, x এর মান আসছে 9। ঠিক আছে, দেখো x এর মান 9, এইভাবেই করতে হবে এটা। x এর মান এখানে আসছে 9। আচ্ছা, এটা কিন্তু আমরা 6-এর অঙ্কটা করে ফেললাম, 5-এরটা বাদ দিয়ে। এটা 6-এর অঙ্কটা হয়ে গেল, 5-এরটা এরপর করছি আমরা। একটা বাদ পড়ে গেছে 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা এবার করবো। 5-এর করতে গিয়ে 6-এরটা হয়ে গেছে, এবার 5-এরটা করছি। দেখো 4-এর পর 6-এর হয়ে গেছে ডাইরেক্ট, একটু 6-এর অঙ্কটা দেখো না, এবার 5-এর অঙ্ক করবো। আচ্ছা, পাঁচের অঙ্ক কি বলেছে? একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা বিএ ও ডিসিকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করে। এইটা একটা বৃত্ত, বিএ পি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, আচ্ছা, এটা দেয়া আছে দুটো জ্যা এদের বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করছে দুটো জ্যাকে। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলে দিয়েছে যে কন্ডিশন দেয়া আছে সেটা থেকে এখানে বলে দেওয়া আছে যে বর্ধিত করে পি বিন্দু প্রমাণ করতে বলেছে পিসিবি ইজ ইকুয়াল টু পিএডি। পিসিবি এটা যোগ করলে এই যে পিসিবি, এই কোণটা পিসিবি ইজ ইকুয়াল টু পিএডি, এই দুটো কোণ সমান, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান এটা দেখাতে হবে। ঠিক আছে, এই দুটো কোণ পরস্পর সমান দেখাতে হবে। আচ্ছা, এটা সহজেই হয়ে যাবে। দেখো এই যে সম্পূর্ণ কোণটা, আচ্ছা, একটি বৃত্তে এই যে এবি ও সিডি দুটি জ্যা, ঠিক আছে, বিএ ও ডিসিকে, এটা 5-এর অঙ্ক হচ্ছে। ঠিক আছে, বিএ ও ডিসিকে বর্ধিত করায়, বিএ মানে এইদিকে বর্ধিত করছে, ডিসি মানে ওইদিকে বর্ধিত করছি। ঠিক আছে, বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, পি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো পি বিন্দুতে ছেদ করলে তাহলে এখানে দেখো এই যে বিডি বৃত্তচাপের ওপর, অতএব বিডি বৃত্তচাপের ওপর বিএডি এবং বিসিডি উভয়ই বৃত্তস্থ কোণ, যেহেতু উভয় বৃত্তস্থ কোণ, এই দুটো কোণের মান সমান, অতএব বিএডি সমান বিসিডি, দুটো কোণের মান সমান হবে। এবার দেখো কোণ বিএপি সমান 180 ডিগ্রি এবং কোণ ডিসিপি এই দুটো, এইটাও 180 ডিগ্রি, দুটো কোণই 180 ডিগ্রি। তাহলে যেহেতু দুটো কোণ 180 ডিগ্রি, আমরা দুটোকে সমান লিখতে পারি। অতএব কোণ বিএপি সমান কোণ ডিসিপি, এই দুটো কোণ যেহেতু সমান, এবার এই দুটো মানও সমান, এই দুটো থেকে আমরা দুটো অংশ বাদ দিচ্ছি, সমান সমান মান বাদ দিচ্ছি। বিএপি মাইনাস বিএপি থেকে আমরা বিএপি, এইটা থেকে এইটা বাদ দিচ্ছি, বিএডি, কোণ বিএডি ইজ ইকুয়াল টু ডিসিপি। এই যে বিএপি এর সঙ্গে কি সমান? বিসিডি সমান, বিসিডি। 100 থেকে দুটো থেকে আমরা ধরো 30 বাদ দিলাম, এইরকম যাতে, তাহলে দুটো 70 একই মান থাকবে। তাহলে যে মানটা হয়ে যাচ্ছে, এই যে সম্পূর্ণটা থেকে এইটা বাদ দিলে এটা চলে আসছে ডিএপি চলে আসছে। ঠিক আছে,
এখানে বা পিএডি চলে আসছে, পিএডি সমান এটা চলে আসছে পিসিবি। অতএব আমরা লিখতে পারি কোন পিসিবি সমান পিএডি প্রমাণিত। দেখো এইটা আসছে, ঠিক আছে। দেখো সহজে প্রমাণ হয়ে গেল, কারণ সম্পূর্ণ কোণটা 180 ডিগ্রি থেকে আমরা সমান সমান অংশ বাদ দিলাম। নেক্সট 6টা আমাদের হয়ে গেছে অলরেডি, এবার 7এরটা দেখো। সাতেরটা কি বলেছে দেখো। 7এর অঙ্ক বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক এ বি, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এসিবি এর মান নির্ণয় করো। এই যে এইটা একটা বৃত্ত মনে করো, আর এইটা একটা বৃত্ত মনে করো, এরা স্পর্শ করেছে, এই একটা সাধারণ স্পর্শক আছে দুটোর, এটা মনে করো এ আর বি বিন্দুতে, এইটা সি বিন্দু, ঠিক আছে। এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এখানে আমরা একটা সাধারণ স্পর্শক নিচ্ছি বৃত্ত দুটোর, এটা পি কেন্দ্রীয় বৃত্ত মনে করো, এটা কিউ কেন্দ্রীয় বৃত্ত। পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এ বি বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক, আর সি বিন্দুতে যেটা সেটা তির্যক সাধারণ স্পর্শক। সি বিন্দুতে বৃত্ত দুটির যে স্পর্শক সেটা এ বিকে সি বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির স্পর্শক এ বিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এই ডি বিন্দু থেকে এইটা ডি এ এবং ডিসি উভয় স্পর্শক, একটা বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করলে সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। অতএব সেই কন্ডিশন থেকে পাচ্ছি ডিএ ইজ ইকুয়াল টু ডিসি। আবার এই দিকে এইটাও বহিঃস্পর্শক, এইটা স্পর্শক, বহিস্থ বিন্দু ডি থেকে দুটো স্পর্শক, ঠিক আছে। তাহলে আবার ডিবি ইজ ইকুয়াল টু ডিসি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে যেহেতু ডিএ ইজ ইকুয়াল টু ডিসি, অতএব ডি এর বিপরীত কোণ ডিএ, এই ত্রিভুজের ডি এর বাহুর বিপরীত কোণ এইটা ডিসিএ, কোণ ডিসিএ সমান কোণ ডিসির হচ্ছে কোণ সিএডি, এবং এবার এর কন্ডিশন অনুযায়ী ডিবির বিপরীত কোণ হচ্ছে ডিসিবি সমান ডিসির বিপরীত কোণ হচ্ছে সিবিডি, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই সম্পূর্ণ ত্রিভুজটা চলে যাও, এবিসি ত্রিভুজে চারটে এবিসি ত্রিভুজে এই কোণটা দুটো অংশ ভাগ আছে, এইটা এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। অতএব ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ সিবিএ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাকে যদি আমরা ভেঙে লিখি, এই যে বিএসিটাকে লিখছি আমরা ডিএসি প্লাস এসিবিটাকে লিখছি এসিডি প্লাস বিসিডি, আর সিবিএটাকে লিখছি সিবিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা লিখলাম, এটা ডিএ, এটা বিএসি এর জায়গায় ডিএসি, এসিবিটাকে দুটো ভাগে ভেঙেছি এসিডি আর বিসিডি, আর সিবিডিটাকে লিখেছি সিবিএটাকে লিখেছি সিবিডি। এবার দেখো ডিএসি, এই যে এ কোণের সঙ্গে এই কোণটা সমান, এই যে ডিএসি এর জায়গায় আমরা লিখবো এসিডি লিখবো, ঠিক আছে। তাহলে এসিডি প্লাস এসিডি যেমন আছে প্লাস বিসিডি, আর এই কোণটার জায়গায় বি কোণের জায়গায় আমরা বিসিডি লিখছি, আবার বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2 কমন নিচ্ছি, এখানে অ্যাঙ্গেল এসিডি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এসিডি আর বিসিডি যোগ করলে কি হচ্ছে, এসিডি বিসিডি হয়ে যাচ্ছে এসিবি হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 180/2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এসিবি। দেখো সহজেই প্রমাণ হয়ে যাচ্ছে, ভালো করে দেখবে। এটা কিন্তু অত্যন্ত আমার মনে হয় ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য, 2025-এর জন্য। অতএব কোণ এসিবি
এর মান 90 ডিগ্রি, এসিবি এর মান 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো ভালো করে। নেক্সট 8এরটা, 7 হয়ে গেল, 8। যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। তোমাদের ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সমস্ত অঙ্ক পেয়ে যাবে আমাদের প্লেলিস্টে। চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, সমস্ত অঙ্ক পেয়ে যাবে। ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক, সমস্ত অঙ্ক করে দেওয়া আছে। 8এটা বলেছে tan 2a = cot a - 30। এখানে দেওয়া আছে tan 2a = cot a - 30, বলে দেওয়া আছে tan 2a = cot a - 30। এখান থেকে বলেছে যে sec a + 20 মান নির্ণয় করো, তার মানে এর মান নির্ণয় করতে হবে। আমরা tan 2a কে লিখতে পারি cot 90 - 2a, cot 90 - 2a = tan 2a হয়, = cot a - 30 দেওয়া আছে। এবার cot যদি উপর দিকে তুলে দিই, এইটা হয়ে যাচ্ছে 90 - 2a = a - 30, বা -2a - a = -30 - 90, বা -3a = -120, মাইনাস কেটে গেলে এর মান, বা এর মান হয়ে যাচ্ছে 120/3, বা a = 40 ডিগ্রি, a = হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এর মান চলে আসছে 40 ডিগ্রি। কী চেয়েছে এখানে চেয়েছে যে sec a + 20, অতএব sec a + 20 = sec 40 + 20 = sec 60। sec 60-র মান কত? sec 60 cos 60-র মান হাফ, তাহলে sec 60-র মান 2। অতএব sec a + 20, sec a + 20 এর মান 2। ঠিক আছে, sec a + 20-র মান 2 চলে আসছে। নেক্সট দেখো 8-এর হলো, 9-এর যাবো এবার। নয়ের অঙ্ক কী বলেছে? 9-এর অঙ্ক বলে দেওয়া আছে tan θ = 8/15 হলে sin θ-র মান। আচ্ছা, এটা দুভাবে করতে পারো। tan থেকে সেকের মান পেলে sec থেকে cos পাবে, cos থেকে sin, ঘুরিয়ে সূত্র অনুযায়ী। আবার এটাকে tan = লম্ব/অতিভুজ, সেইভাবেও করতে, লম্ব/ভূমি, সেইভাবেও করতে পারো। আমরা ওইভাবেই করছি। tan θ = লম্ব/ভূমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। যদি একটা ত্রিভুজ হয়, এটা থিটা হলে এটা লম্ব ভূমি। ঠিক আছে, = 8/15 ধরি, আর এইটা হয়ে যায় অতিভুজ। ধরি লম্ব = 8K আর ভূমি = 15K, কে অশূন্য ধ্রুবক। কে অশূন্য ধ্রুবক। অতএব অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ স্কয়ার লম্ব হচ্ছে 8K তার স্কয়ার, ভূমি 15K তার স্কয়ার, বা অতিভুজ স্কয়ার = 64K² প্লাস 225K², বা অতিভুজ স্কয়ার = 289K²। অতএব অতিভুজ = ±17K। অতএব অতিভুজ = 17K। অতএব sin θ সমান লম্ব/অতিভুজ হয়, লম্বর মান 8K/17K, কে কেটে গেলে sin θ = 8/17। sin θ-র মান চলে আসছে 8/17। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে sin θ-র মান নির্ণয় করো, মান নির্ণয় হয়ে গেছে 8/17। অতএব sin θ-র মান, উত্তর লিখবে, অতএব sin θ এর মান 8/17। দেখো নেক্সট 9, 10-এরটা। দশের কি বলেছে?
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, ভূমিতলের ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ। আচ্ছা, ধরি আমরা শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিই। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর, সহজে অঙ্ক দিয়েছে। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। অতএব আয়তন আর প্রদত্ত আছে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ একক। এটা এ বলে দেওয়া আছে, তার মানে এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার হবে, ঠিক আছে, এ বলা আছে। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু, এগুলো ভাষায় লিখবে, লম্ব আমরা লিখে দিচ্ছি, যদিও লম্ব বৃত্তাকার ডট দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই লিখবে। শঙ্কুর আয়তন ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, ঠিক আছে। এটা হলো, ঠিক আছে। এবার কি বলেছে, এ এইচ বাই 3v এর মান। অতএব এ এইচ বাই 3v সমান এর মান কত, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, 3 ইন্টু ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই 3 কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল, এইচ কেটে গেল, তাহলে মান 1 চলে আসছে। অতএব এ এইচ বাই 3v এর মান 1, ঠিক আছে, 1 মান আসছে। দেখো নেক্সট দেখো, এবার 11টা করবো আমরা, সহজ অঙ্ক দিয়েছে। 11 অঙ্ক দেখো, অঙ্ক বলা আছে যে সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও সমান উচ্চতা বিশিষ্ট নীলের লম্ববৃত্তাকার চোঙ ও নীলের লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত নির্ণয় করতে। ধরি লম্ব বৃত্তাকার চোঙ ও লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক এবং লম্ব বৃত্তাকার চোঙ ও লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান এইচ একক, ঠিক আছে, হলো। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে, এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা, অতএব লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত। অতএব লম্ব বৃত্তাকার চোঙ ও লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ আমরা উভয় দিক দিয়ে তুলে দিচ্ছি, 1:1/3, 3 দিয়ে গুণ করলে 3:1, 3:1 অ্যান্সার আসছে। দেখো 3:1 এটাই অ্যান্সার হবে, 3:1, ঠিক আছে, 3:1 অ্যান্সার আসছে। নেক্সট দেখো 12টা, 2 নম্বরের কোশ্চেনের লাস্ট অঙ্ক 12টা। বলেছে এখানে যে ঊর্ধ্বক্রমে সাজানো 6, 8, 10, 12, 13x তথ্যের গড় ও মধ্যমা সমান। 6, 8, 10, 12, 13x এই তথ্যের
এই তথ্যের মধ্যমা কত? জোড় সংখ্যক সংখ্যা আছে, জোড় সংখ্যক সংখ্যা থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা হয়। এখানে ঊর্ধ্বক্রমে সাজানো বলা আছে, ঠিক আছে। এই তথ্যের মধ্যমা, এটা 10 আমরা দেখতেও পাচ্ছি সাজানো আছে, তাহলে 22/2 11, তথ্যের মধ্যমা 11। অতএব শর্তানুসারে গড় ও মধ্যমা সমান বলেছে, যেহেতু গড় ও মধ্যমা সমান বলেছে তাহলে আমরা এগুলো সব যোগ করি। 6 + 8 + 10 + 12 + 13 + x বাই 6টা পদ আছে 6 = 11, বা 12 আর 8 20, 20 আর 10 30, 30 আর 6 36, 36 46 49 + x = 66, বা x = 66 - 49, বা x = 17 হয়ে যাচ্ছে, x এর মান 17, ঠিক আছে। এখানে কি চেয়েছে x এর মান নির্ণয় করো। অতএব আমরা বলবো x এর মান, এখানে x এর মান হয়ে যাচ্ছে, x এর মান 17। এখানে লিখে দেবে তথ্যের, যেহেতু তথ্যের গড় ও মধ্যমা সমান, গড় ও মধ্যমা সমান, তাই শর্তানুসারে এইটা হচ্ছে, ঠিক আছে। দেখো এবার দেখো আমরা বড় কোশ্চেনগুলো আলোচনা করব 5 এর দাগের থেকে। এটা হয়ে গেল। নেক্সট দেখো এবার বড় কোশ্চেন আমরা আলোচনা করব। 5 এর দাগের কি বলেছে? 5 এর দাগের বলেছে একেরটা, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপান সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। কোনো বর্তমান কোনো শহরে 22,500 ধূমপায়ী থাকলে 2 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? তাহলে 2 বছর পূর্বে মনে করলে 5 এর দাগের একেরটা, 2 বছর পূর্বে মনে করলে পিজন ধরে নিলে, পিজন ধরে নিয়ে বা x জন ধরে নিলে 2 বছর পূর্বে যে এতজন ছিল, 2 বছর পূর্বে এতজন ছিল। এবার এর উপর কোনো বর্তমানে কোনো শহরে এতজন ধূমপায়ী আছে। এবার এর উপর হ্রাস পাও, 2 বছর হ্রাস পাচ্ছে 1 - 6.14 মানে 425/4/100, তারপরে 2, এইটা হচ্ছে হ্রাস পেয়ে এইটা হচ্ছে 2 বছরে, ঠিক আছে। এইটা = 22,500 সঙ্গে সমান করে দাও। সমান করে দিলে যে পি এর মানটা আসবে সেইটাই হচ্ছে 2 বছর পূর্বে অতজন ছিল। 2 বছর পূর্বে পিজন ধরে নিচ্ছ, তারপরে ভাষায় লিখবে অতএব জনসংখ্যা হ্রাসের, ধূমপায়ী হ্রাসের হার, ধূমপায়ী সংখ্যা হ্রাসের হার 6.14% সমান 25.4%। এবার সেখান থেকে অতএব 2 বছর পর ধূমপায়ীর সংখ্যা হয়ে দাঁড়াবে, 2 বছর পর 2 বছর পর ধূমপায়ীর সংখ্যা হয়ে দাঁড়াবে এইটা শর্তানুসারে, এইটা = 22,500। সেখান থেকে যে পি এর মানটা পাবে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এবার দেখো 5 এর দাগের 2 এরটা বলছে কোনো যৌথ অবস্থায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 6:4:3, 4 মাস পরে প্রথম বন্ধুর মূলধনের অর্ধেক তুলে নেন এবং তার 8 মাস পরে মোট লাভ 61,650 টাকা হয়, তাহলে কে কত লাভ্যাংশ পাবে? তাহলে এটা 3 বন্ধুর মূলধনের অনুপাত দিয়ে বলে দিয়েছে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত যেহেতু বলে দিয়েছে, 4 মাস পরে প্রথম বন্ধুর মূলধনের অর্ধেক তুলে নেয়, তাহলে 3 বন্ধুর মূলধন 6:4:3 বলা আছে, তাহলে 6x মনে করবে 6x টাকা, 4x টাকা, 3x টাকা, এটা 3 জনে ধরে নিলে 3 বন্ধুর, ঠিক আছে। ধরে নেওয়ার পর এবার প্রথম বন্ধুর 1 মাসের হিসেবে মূলধন নির্ণয় করবে। 1 মাসের হিসেবে মূলধন হবে যে অর্ধেক তুলে নিয়েছে, তাহলে তাহলে 4 মাস খাটছে, তার 6x টাকাটা 4 মাস খাটছে, আর বাকি 4 মাস মানে 8 মাসের এটা কারবার, বাকি 4 মাস খাটছে 3x টাকা, তাহলে 6x × 4 + 3x × 4, এটা হচ্ছে প্রথম বন্ধু যে মানটা আসবে। দ্বিতীয় বন্ধুর হবে 8 × 4x, আর তৃতীয় বন্ধুর হবে 8 × 3x। এই তিনটার অনুপাত নির্ণয় করে 61,050 টাকাটাকে ভাগ করে দেবে, তাহলেই প্রত্যেকের আলাদা আলাদা লাভ্যাংশ চলে আসবে, ঠিক আছে। এবার দেখো 6 এর দাগের একটা সমাধান আছে, এই সমাধানটা তোমরা করেছো, x - 3/x + 3 - x + 3/x - 3। সিম্পল লসাগু করে ক্যালকুলেশন করলেই এটা সহজেই হয়ে যাবে, লসাগু করে সিম্পল ক্যালকুলেশন করলেই এটা মান চলে আসবে। তারপরে দেখো বলেছে কলমের মূল্য ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। এটা তোমাদের বইয়ের অঙ্ক, সহজেই করেছো, ঠিক আছে। এই অঙ্কটা কলমের মূল্য, তাহলে এটা ধরে নিলেই হবে যে প্রতি ডজন কলমের মূল্য, যে কমার মূল্য কত ছিল, এত ছিল, ধরে নিয়ে অঙ্কটা করে নিলেই হবে। এরপরে দেখো কোনো একটি প্রশ্নের উত্তর দাও। x = 1/2 - √3, y = 1/2 + √3 দেওয়া আছে। 1/x + 1 + 1/y + 1, এই মানটা, এই অঙ্কটা আমরা শর্ট কোশ্চেনে করেছি, যে মডেল কোশ্চেন পেপার সলভ করেছি, সেখানে এই যে x এর মান দেওয়া আছে, x এর মান যেটা দেওয়া আছে x + 1 এর মান নির্ণয় করে ফেলবে, বা এই যে x এর মানটা দেওয়া আছে সহজে যেটা হয়ে যাবে, x = 1 - এইটা দেওয়া আছে, তো x = 1/2 - √3 দেওয়া আছে, এই যে ওপর নিচে
টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করে দাও, তাহলে 1 ইন্টু টু প্লাস রুট থ্রি, এইটা গুণ করলে 2a স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু টু প্লাস রুট থ্রি দিয়ে নিচেও গুণ করলে ওপর নিচে 2 গুণ করতে হবে, নিচেও যদি গুণ করো তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2a স্কোয়ার 4 রুট থ্রি স্কোয়ার 3, তাহলে 1 হয়ে যাচ্ছে, নিচে 1 মানে 2 প্লাস রুট থ্রি, তাহলে x এর মান 2 প্লাস রুট থ্রি চলে এলো। একইভাবে y এর মান চলে আসবে ওপর নিচে, y এর ক্ষেত্রে 2 মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলে y এর মান 2 মাইনাস রুট থ্রি চলে আসবে, এইটা চলে আসছে। এবার যে x এর মান y এর মান পেয়ে গেলে, এবার x প্লাস 1 এর মান হচ্ছে 3 প্লাস রুট থ্রি, y প্লাস 1 এর মান 3 মাইনাস রুট থ্রি, সিম্পল লসাগু করে ক্যালকুলেশন করলেই হবে। সাথের দাগে 2 দেখো ভেদের অঙ্ক আছে, x প্রপোর্শনাল y, y প্রপোর্শনাল z, সহজ অঙ্ক, এটা বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে, ঠিক আছে, সহজেই হয়ে যাবে। 8 দাগের দেখো, 8 দাগের একের অঙ্ক বলা আছে যে a স্কোয়ার বাই বিসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সিএ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এবি ইজ ইকুয়াল টু 1, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস এ, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি, পেয়ে গেলে এটা। এবার যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষ নিলে, বাম পক্ষে প্রথম পদটা এই যে 1/1 প্লাস এ আছে, 1/1 প্লাস এ, এটাকে এ দিয়ে ওপর নিচে গুণ করলে এ প্লাস এ স্কোয়ার, 1/1 প্লাস বি আছে, এটাকে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ারের মানটা পুট করবে, বি স্কোয়ারের মান পুট করবে, একইভাবে সি স্কোয়ারের মান করবে, সি স্কোয়ারের মান পুট করবে, এখানে লসাগু হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, তিনটের নিচে সমান পদ আসবে, ওপরে এ প্লাস বি প্লাস সি পাবে, কেটে গিয়ে 1 আনসার এসে যাবে সহজেই, ঠিক আছে। আচ্ছা, 5টি পদ ক্রমিক সমানুপাতি হলে চতুর্থটি, এটা সহজ অঙ্ক, এটা দেওয়া আছে, চতুর্থটি 54, পঞ্চমটি 162 হলে প্রথমটি নির্ণয় করো। 5টি ক্রমিক সমানুপাতি চতুর্থ আর পঞ্চম দেওয়া আছে, আমরা ধরে নেব যে প্রথমে যে তৃতীয়টি আমরা ধরে নিলাম, তাহলে তৃতীয়টি যদি x হয়, x ইস টু 54 সমানুপাতি 54 ইস টু 162, তাহলে x বাই 54 ইজ ইকুয়াল টু 54 বাই 162, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 54 ইন্টু 54 বাই 162, 54 দিকে কেটে দিলে 3 হয়ে যাচ্ছে, 3 18 54, তাহলে তৃতীয় পদ হয়ে যাচ্ছে 18, তৃতীয় পদ 18 হয়ে গেলে এবার দ্বিতীয় পদ কীভাবে নির্ণয় করবে, দ্বিতীয় পদ মনে করো y ধরো, তাহলে y ইস টু 18 সমানুপাতি 54 ইস টু 162, তাহলে y বাই 18 ইস টু 54 বাই 162, তাহলে y এর মান কত হচ্ছে 54 ইন্টু 162, 54 ইন্টু 18, 54 ইন্টু 18 বাই 162, এটা 9, এটা 6 চলে আসছে, তাহলে y এর মান চলে আসছে 6, তাহলে দ্বিতীয় পদ চলে আসছে 6, ঠিক আছে, দ্বিতীয় পদ 6 চলে আসছে। এখানে কি চেয়েছে, 8 দাগের করছি আমরা, দ্বিতীয় পদ 6, কি চেয়েছে এখানে, কোথায় গেল অঙ্কটা, প্রথমটি নির্ণয় করো, তাহলে আমরা দ্বিতীয় পদ জানি, প্রথমটা যদি আমরা জেড ধরি, তাহলে জেড ইস টু 6 সমানুপাতি, তারপরের পদ 18 ইস টু 54, তাহলে জেড বাই 6 ইজ ইকুয়াল টু 18 বাই 54, তাহলে জেডের মান কত হবে 18 ইন্টু 6 বাই 54, 3 18 54, 2, জেড ইজ ইকুয়াল টু 2, প্রথম পদ 2, সহজেই নির্ণয় হয়ে গেলো, দেখো প্রথম পদ 2। এরপর দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তোমাদের বইয়ে উপপাদ্য দেওয়া আছে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট উপপাদ্য বলাও ছিল এটা, ঠিক আছে। এবার দেখো কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, ওই স্পর্শবিন্দুগুলি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, এটাও স্পর্শক থেকে এসছে। যে দুটো প্রয়োগ এসছে তার মধ্যে 2 নম্বর প্রয়োগটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, এটা বরাবরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সেই ইম্পর্টেন্ট থেকে এসছে, বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। আচ্ছা, এটা তোমাদের বইয়ে করেও দেওয়া আছে। তোমাদের যেটা অন্তর্বৃত্ত এসছে একটা, সমকোণ ইতিভুজের সমকোণ লগ্ন 5 সেমি 6 সেমি বাহু, অতিভুজের ওপর অন্তর্বৃত্ত, এটা অতিভুজ পেয়ে যাবে, অতিভুজ অঙ্কন করে তারপর 5 সেমি 6 সেমি কেটে নিয়ে যোগ করলে অতিভুজ পাবে, তারপর অন্তর্বৃত্ত করতে হবে যে কন্ডিশন সেই অনুযায়ী। 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন, মধ্য সমানুপাতি থেকে এসছে। এটা দেখো যেটা এসছে cos θ = x বাই √x² প্লাস y², এখানে x sin θ = y cos θ, এটা তোমাদের বইয়ে আছে, বইয়ের থেকেই দিয়েছে। দুইয়েরটা দিয়েছে যে এটা তোমরা এই যে cos θ, এখান থেকে cos θ থেকে sin θ বের করে নিতে পারবে, বাম পক্ষ ডান পক্ষ সেপারেটলি করতে পারবে, ঠিক আছে, বা cos θ থেকে sin θ বের করে নিয়ে tan θ sin বাই cos θ মান নির্ণয় করলে হরের মানটা কেটে যাবে, কোনাকুনি গুণ করলেই ডান পক্ষ বাম পক্ষ সেক্ষেত্রে করতে হচ্ছে না, এক্ষেত্রে ডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে করলে সেকেন্ড প্রসেসটা যেটা বললাম। আচ্ছা, দুইয়েরটা যেটা দিয়েছে 7 সেমি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ 5.5 সেমি, তাহলে এখানে বৃত্তচাপ 5.5 কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান, তাহলে AC = r θ, এই সূত্র প্রয়োগ করলে এই অঙ্কটা হয়ে যাবে, AC = r θ। এরপর একটা অঙ্ক দিয়েছে tan θ প্লাস sec θ -1 বাই tan θ মাইনাস sec θ প্লাস 1, এটা সাইন বাই কসে ভেঙে নিয়ে সিম্পলিফাই করলেই সহজেই প্রমাণ হয়ে যাবে। এরপর দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, 13 দাগ, 13 দাগে দিয়েছে অসম্পূর্ণ
স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে অগ্রভাগে ছায়ার উন্নতি 30 ডিগ্রি, স্তম্ভটি আর উচ্চতা বৃদ্ধি করলে ওই শীর্ষবিন্দু শীর্ষ উন্নতি হয় 45 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, স্তম্ভটি কত উচ্চতা বৃদ্ধি করলে? সহজ অঙ্ক, উচ্চতাটা এইচ ধরে নেবে। এটা আমরা ছবিটা আঁকছি, দেখো। এটা একটা স্তম্ভ দেওয়া আছে, এর উন্নতিকরণ এখানে 30 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি বলে দিয়েছে। বলছে এইটার কতটা বৃদ্ধি করলে এইটা হয়ে যাবে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা অসম্পূর্ণ স্তম্ভ। আচ্ছা, এটা 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে, এটা তাহলে এটা যদি এ বি সি ডি নাম দাও, এটা 50 মিটার দূরে। এইটার থেকে এটা যেহেতু বলেছে এখানটা 30 ডিগ্রি, এইটার সাহায্যে এই যে 30 ডিগ্রি অ্যাপ্লাই করে এটা পেয়ে যাচ্ছ, বিসিটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বিসিটা পেয়ে যাচ্ছ। এবার লিখছো আবার tan 45 লম্ববাই ভূমি, লম্ববাই ভূমি মানে এসি বাই সিডি। এইটার মান জানা, এইটার মান জানা, tan 45-এর মান জানা, শুধুমাত্র এইটা জানা, অনায়াসে বেরিয়ে যাবে এবি। ঠিক আছে, একবার করবে tan 30 ইজ ইকুয়াল টু বিসি বাই সিডি। তাহলে বিসি বাই tan 31/√3, বিসি বাই সিডির মান 50, তাহলে বিসি ইজ ইকুয়াল টু 50/√3 পেয়ে গেলে, 50/√3। এবার tan 45 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার tan 45 ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে এসি বাই সিডি। এটা 1 ইজ ইকুয়াল টু এসির মান এবি প্লাস বিসি বাই সিডি। সিডির মান জানা, সিডির মান 50, বিসির মান জানা 50/√3। এখানে এই দুটো মান বসিয়ে দিয়ে কোনাকুনি গুণ করে এবির মানটা বের করে নেবে। ঠিক আছে। আচ্ছা, একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া ও পাদদেশের অবনতি কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি। এটা তোমাদের বইয়ের অঙ্ক, এই টাইপের অঙ্ক পড়েছে। একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া, এটা একটা বাতি স্তম্ভ, এটা একটা বাড়ির ছাদ মনে করো, এটা চূড়ার, এটা উন্নতি কোণ, এটা অবনতি কোণ, এইরকম। ঠিক আছে, এইরকম বলে দিয়েছে। বাতি স্তম্ভের চূড়া ও পাদদেশের ও দুটোরই অবনতি কোণ। একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া ও পাদদেশের দুটোরই অবনতি কোণ। এইটা মনে করো বাড়ির ছাদ, এইটাকে বাতি স্তম্ভ, এইটা বাড়ির ছাদ, এটা এবি বাড়ি। এখান থেকে এর অবনতি কোণ আর এরও অবনতি কোণ বলা আছে। ঠিক আছে, তাহলে বলা আছে চূড়ার অবনতি কোণ 30 ডিগ্রি, তার মানে এইটা 30, সেই কারণে এইটা 30, পুরোটা 60, সেই কারণে এইটাও 60। ঠিক আছে, এটা এবিসিডি, এইটা মনে করো ই। এই কন্ডিশন কাজে লাগিয়ে এখানে কি নির্ণয় করতে দিয়েছে? বাড়ি ও বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত নির্ণয় করতে দিয়েছে, সহজেই হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো থেকে একবার এইটা দুটোতেই কমন আছে, এইটা ট্যান ধরবে, এইটা ধরলে ডিবির মান আসবে এইটা দিয়ে। আবার এই ক্ষেত্রেও ট্যান ধরবে, এই ক্ষেত্রেও ট্যান ধরে এই মানটা জানা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে এর মানটা নির্ণয় করবে, এইটা দিয়ে আসবে, সেক্ষেত্রে এবার দুটোর মানের অনুপাত করে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো, পরিমিতির অঙ্ক দিয়েছে। প্রথমটা 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে দুটোর আয়তন বের করবে, যোগ করবে। হ্যাঁ, এবার 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলকে তৈরি করা হয়েছে, সহজেই অন্তর্ব্যাসার্ধ বেরিয়ে যাবে। 7 সেমি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ আর হলে উচ্চতা ধরে নেবে 2r। ঠিক আছে, এই অঙ্কটা সম্ভবত বইয়ের অঙ্ক। যদি উচ্চতা ভূমির 7 গুণ হতো, আচ্ছা তখন আয়তন বের করে নিলে একবার, যখন 2r ছিল। এবার যখন 7 গুণ ব্যাসার্ধের, তখন একবার আয়তন বের করে নেবে। তাহলে πr² × 7r - πr² 2r ইজ ইকুয়াল টু 539 হবে। 7 গুণ হলে 539 বেশি হতো, ওখান থেকে আর নির্ণয় করবে, আরকে 2 দিয়ে গুণ করলে উচ্চতা বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সমঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গমিটার। তাহলে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 3 কিগ্রা হলে গুঁড়িটির ওজন 18.48 কুইন্টাল হলে গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, লম্ববৃত্তাকার বলেছে, এই যে কুইন্টাল আছে, কুইন্টালটাকে কেজিতে প্রকাশ করবে। ঠিক আছে, কুইন্টালটাকে কেজিতে প্রকাশ করলে তারপরে লিখবে যে কেজিতে প্রকাশ করার পর যে তোমরা জানো 100 কেজিতে 1 কুইন্টাল হয়, তাহলে এটা 1848 কেজি হয়ে যাবে। 3 কিগ্রা ওজন 1 ঘন ডেসিমি কাঠের, 1 কিগ্রা ওজন কত আর 1848 কিগ্রা ওজন কত, সেইটা যে এটা আসবে সেটা ওই কাঠের আয়তন এসে গেল। ঠিক আছে, আয়তন এসে গেল। আচ্ছা, তাহলে πr² সমান ওইটা হয়ে যাচ্ছে, এত ঘন ডেসিমিটার। এবার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল বলা আছে।
বক্রতলের ক্ষেত্রফল ওখানে একই এককে নিয়ে যাবে, এই যে ডেসিমিটার বর্গ ডেসিমিটার, তার মানে একই একই আছে, বর্গ ডেসিমিটার আছে। এবার 2πr/h হয়ে যাচ্ছে। এবার πr, এবার এই দুটোকে একটাকে অন্যটা দিয়ে ভাগ করলে আর এর মান পেয়ে যাবে। ঠিক আছে, আর এর মান পেয়ে গেলেই 2r দিয়ে গুণ 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাচ্ছ। আচ্ছা, যৌগিক গড়, তাহলে 3-এরটা লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক দিয়েছিল। ঠিক আছে, এটা যেটা তোমরা আয়তন পাচ্ছ, আয়তনের সমীকরণকে ক্ষেত্রফলের সমীকরণ দিয়ে ভাগ করলে আর এর মান পেয়ে যাবে। আচ্ছা, রাশিবিজ্ঞানের অঙ্ক প্রথমটা পড়েছে যৌগিক গড় দিয়ে দিয়েছে, F1 F2 মান, যৌগিক গড়ের সূত্র প্রয়োগ করবে, সহজেই হয়ে যাবে এটা। আচ্ছা, তারপরটা দিয়েছে সেকেন্ড অঙ্ক দিয়েছে অজাইব অঙ্কন। অজাইব অঙ্কন তোমরা লেখচিত্রের সাহায্যে অজাইব অঙ্কন করবে। তারপরটা দিয়েছে সহজ সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান নির্ণয়ের অঙ্ক আরও সহজ, সংখ্যাগুরু মান পড়েছে। তাহলে এই সালে অজাইব, সংখ্যাগুরু মান এবং যৌগিক গড়ের অঙ্ক। ঠিক আছে, সংখ্যাগুরু মানের অঙ্কটা অবশ্যই করবে। সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রের সাহায্যে এই সংখ্যাগুরু মানের অঙ্ক হয়ে যাবে। সংখ্যাগুরু মানের অঙ্কের সূত্রটা অবশ্যই মনে রাখবে, এটা প্রতিবারের জন্য ইম্পর্টেন্ট সংখ্যাগুরু মানের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে 2023 সালের মাধ্যমিকের কোশ্চেন আলোচনা হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। যে কোনো রকম ডাউট থাকলে সেগুলো অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় ডিসকাস করব। 2024-এর সমাধান আলোচনা করা আছে, 2023-এর হয়ে গেল, ফিরবো আমরা পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা 2022 মাধ্যমিক প্রশ্নের আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা 2022 সালের মাধ্যমিক কোশ্চেনের আলোচনা করব। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।